আসসালামু আলাইকুম, আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। প্রত্যাশা করছি আপনারা ভালো আছেন। আজকের এই পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ভোলা জেলার তরুণ এবং প্রতিভাবান সাবকন্ট্রাক্টর খোকন ভাই। যেহেতু আমরা নির্মাণ সেক্টর একই সেক্টরে কাজ করি, বিভিন্ন সময় কাজ করতে গেলে কিছু ডিফিকাল্টিস বা জটিলতা আমরা ফেস করি, নানা রকম কোশ্চেন জাগে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই আমাদের এই কনস্ট্রাকশন সেক্টরের আদ্যপান্ত বা বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো খোকন ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আপনি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন যে মানে একটা কাজ করতে যে আপনি ঝামেলায় পড়ছেন, আসলে কি ধরনের ঝামেলায় পড়ছিলেন? আসলে ঝামেলাটা হলো স্যার, কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় কাজে। আচ্ছা, কাজ করেন কত বছর আপনি টোটাল? আগে একটু। আমি কাজ করি 15 বছরের উপরে। 15 বছরের উপরে, ভেরি গুড। কারণ আমার বাবাও এই ডিপার্টমেন্টে একজন কন্ট্রাক্টর ছিল, তো আমিও অনেক দিন যাবত। তো আমরা অনেক এই বর্তমান সময়ে যেই সমস্যাটা ফেস করি সেটা হলো, আমরা কাজ করতে গেলে ডিজাইন বা কাজের মানে একটা যে এটা কি বলে পরিপূর্ণতা, সেটা পাচ্ছি না। মানে কমপ্লিট ডিজাইন পান না। 2 পাতা 3 পাতা বা 4 পাতা এর ভিতরে সীমাবদ্ধ। মানে একটা ধরেন মোটামুটি 4-5 তলা ভবনের ডিজাইন 2-3-4 পাতা দিয়ে শেষ। মানে সেই 3-4 পাতার ডিজাইনে কি থাকে আসলে? সেখানে দেখা গেছে বেজের একটা মাপ থাকে, আর একটা ছাদের ড্রয়িং থাকে, অনেক সময় ছাদের ড্রয়িং থাকেও না, গাঁথনির একটা প্ল্যান থাকে, আর একটা বিম সেকশন থাকে। এই পর্যন্তই, মানে কলাম সেকশন, বিম সেকশন শেষ। মানে এত অসুবিধা কি হয় আপনার? অসুবিধা আমাদের তো এটা কাজের তো পরিপূর্ণতা পাচ্ছি না আমরা, যেটা যেখানে প্রয়োজন সেটা তো সেভাবে পাচ্ছি না। লেআউট দিচ্ছি, বেজার সঠিক সিদ্ধান্ত নাই যে কোনটা কি, কতটুক ডিপ কতটুক কি, বা কলামের মেজারমেন্ট ঠিক নাই, অথবা দেখা গেছে গাঁথনির প্ল্যান দিছে, গাঁথনির যে সাথে ওই যে জ্বালানা কতটুক পরে, কোন ওয়ালটা কতটুক, ডিটেল ডিজাইন নাই, ডিটেল কিছু নেই। ইলেকট্রিক তো নাই বললেই চলে অনেক জায়গায়। সেটা আপনার মানে আমরা যে আলোচনা করতেছি, মানে আপনার প্রশ্নটা হচ্ছে যে কি জন্য নাই, বিষয়টা নাই। আমার কথা হলো স্যার, আপনারা কেন দিচ্ছেন না এটা? কেন আপনাদের কাছ থেকে আমরা কেন পরিপূর্ণ ডিজাইন পাচ্ছি না? ধরেন আপনি যে ইঞ্জিনিয়ারের প্ল্যানে কাজ করছেন তাকে তো চিনেন, হ্যাঁ তাদেরকে চিনেন, হ্যাঁ। তাইলে এই প্রশ্নটা ওই ইঞ্জিনিয়ারকে রাখলেও কি সে কি অ্যান্সার দিছে? আসলে ওইখানে বিষয় হলো, আমি ওইভাবে তাকে প্রশ্ন করতে পারি নাই, সুযোগ ছিল না। কিন্তু ও একই ডিজাইনার দেখছি অনেক জায়গায় আপনার ডিজাইন দিয়েছে, কিন্তু পরিপূর্ণ ডিটেল, কিন্তু আবার আরেক জায়গায় ডিটেল নাই। মানে কোথায় ধরেন বাসা খুব সুন্দর হইলো, হ্যাঁ, কিন্তু স্যানিটারি ডিজাইন নাই। পাইপ কোন দিক দিয়ে যাবে, ইলেকট্রিক ডিজাইনে কোথায় কি বসবে, স্যানিটারি পাইপটা কোন দিক দিয়ে যাবে, বাথরুমের ফ্যানটা কোন জায়গায় বসবে, ফ্যান লাইটটা দেখানো আছে কিন্তু কতটুকু দূরত্ব বসবে, হ্যাঁ, ডিটেইলস কিছুই নেই। আচ্ছা, মানে আপনার প্রশ্নটা হচ্ছে যে এটা কি জন্য হইতেছে। হ্যাঁ, এখন যদি একদম সোজা সাপটা বলি, এইটার দায় কিন্তু আসলে ক্যামেরার সামনে কথা বলা ডিফিকাল্ট, অনেকে দেখা যায় ব্যক্তিগত অ্যাটাকের মতো হয়ে যায়। আমার মূল উদ্দেশ্য কিন্তু সেটা না। যে কোনো কিছু কিন্তু টাকার সাথে জড়িত, এটা ট্রু। আপনি বাজারে চাল কিনতে যান, 40 টাকা থেকে শুরু করে 100 টাকা, 150-200 টাকা পর্যন্ত চাল আছে, কেজি আছে। এখন যদিও ডিজাইনের সাথে এভাবে কম্পারিজন করা ঠিক কিনা সেটা নিয়ে হয়তো কারো আপত্তি থাকতে পারে। আপনি বাজারে শার্ট কিনতে যান, মাছ কিনতে যান, ধরেন আপনি রুই মাছ কিনবেন, 250 টাকা থেকে শুরু করে কেজি 400-500 টাকা পর্যন্ত রুইয়ের কেজি আছে। আমার স্যার আপনার প্রতি আমার এই একটা প্রশ্ন যে আমরা প্রপার ডিজাইনটা কেন পাচ্ছি না? আমি সেই জায়গায় আসি। এখন একজন গ্রাহকের ধরেন একটা 5% জমির উপর একটা বাড়ি করবে, এখন কি কি ডিজাইন লাগে এটা আগে জানতে হবে। যে একটা বাড়িকে সুন্দর করতে গেলে, নান্দনিক করতে গেলে কি কি ডিজাইন এসেনশিয়াল। এক নম্বর হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন কোনটা? যেমন ধরেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট জানলো, তার কয়টা বেড লাগবে, লিভিং, ডাইনিং, বারান্দা, যে ফাংশনাল যে ডেভেলপ, এই কাজটা হচ্ছে আর্কিটেক্টের। তাহলে একটা বিল্ডিংয়ের নাম্বার 1 আর্কিটেক্টের পরে সেকেন্ড কাজ হচ্ছে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা কি হবে, হ্যাঁ, আপনার পাইল লাগবে কিনা, আর যদি পাইল ছাড়া শ্যালো ফাউন্ডেশনে করা যাবে কিনা, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাজ।
কাজ। নাম্বার থার্ড হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ। একজন ইলেকট্রিক্যাল টোটাল ফ্লোর প্ল্যান বিবেচনায় নেবে, আর্কিটেক্টের বিবেচনায় নিয়ে কোন রুমের ইলেকট্রিক সেট আপটা কী হবে, হ্যাঁ, সেফটি সিকিউরিটি সিস্টেম, বৈদ্যুতিক যে বিষয়গুলো আছে টেকনিক্যাল, বিস্তারিত না যায় সঙ্গে বলি, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করবে। নাম্বার 4 হচ্ছে একজন প্লাম্বিং ইঞ্জিনিয়ার, স্যানিটারির বিষয় সহজেই বলি, বাসায় সেপটিক ট্যাঙ্কির সাইজ কি হবে, আপনার স্যানিটারি সিস্টেম কি হবে, ওয়েস্ট ওয়াটার কিভাবে যাবে, বিল্ডিংয়ে বেসিনের পানি, বৃষ্টির পানিগুলো কিভাবে ম্যানেজমেন্ট হবে, হ্যাঁ, ডাক্স। অনেক বাসায় দেখবেন যে বাসা খুব ভালো বা খারাপ সেটা বলতে চাই না, যে বাসার সামনে দিয়ে স্যানিটারি পাইপ নেমে গেছে। আমরা তো ম্যাক্সিমাম এটা দেখতেছি যে স্যানিটারি পাইপ বাইরে ঝুলতেছে। আচ্ছা, আসলে এটা তো আমি অ্যানসার দিতেছি। এখন বাংলাদেশের নির্দিষ্ট সুনির্দিষ্ট বা রেপুটেড কিছু কোম্পানি ছাড়া ব্যক্তিগত ম্যাক্সিমাম বাড়ির কাজে দেখা যায় একজন ইঞ্জিনিয়ারই সব করে। এই যা ইঞ্জিনিয়ার যার কাছে আসছে সেই আর্কিটেক্ট, সেই স্ট্রাকচার, সেই ইলেকট্রিক্যাল, সেই স্যানিটারি দিচ্ছে। এখন একটা 5% জায়গার উপর একটা 5 তলা বাড়ি করতে বাংলাদেশের বাজারে কমপক্ষে 1.5-2 কোটি টাকার মতো খরচ বাজেট লাগে। এখন 1.5-2 কোটি টাকা খরচ করে বাড়ি করবে, এখন ইঞ্জিনিয়ারকে যদি 20,000-50,000 টাকা ডিজাইন ফি দেয়, যেই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হোয়াট এভার, মানে যেই হোক, এখন দেখা যায় ধরেন 50,000 টাকা প্ল্যানের পিছনে খরচ করলো, প্ল্যানটা করতে 1 মাস টাইম লাগলো, তো আর্কিটেক্ট বা ওই ইঞ্জিনিয়ার সে নিজে কয় টাকা বিজনেস করবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে কয় টাকা দিবে, সে স্ট্রাকচারকে কয় টাকা দিবে? 20,000 টাকা দিয়ে 5 তলা বাড়ির প্ল্যান চায়। আপত্তিটা বা বিপত্তির জায়গাটা হচ্ছে সেই জায়গায়। এখন নর্মালি একটা 5 তলা ভবন, এটা একটা স্ট্যান্ডার্ড বলবো না, মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা যদি মোটামুটি বাজেট রাখে, এর চেয়ে বেশি হলে আরও ভালো আউটপুট দেওয়া সম্ভব। এখন 5% জায়গার উপর 1.5 কোটি 2 কোটি টাকা খরচ করে বিল্ডিং করবে, দেখা যায় ইঞ্জিনিয়ারের বাজেট হচ্ছে মাত্র 20,000 টাকা, 30,000 টাকা, 40-50,000, সে ভালো ডিজাইন পাবে কিভাবে? মূল বিষয় হচ্ছে যে কোনো জায়গায় বাজেট ম্যাটার। আমার কথা হলো স্যার, বাজেট যদি ম্যাটার হয় সেক্ষেত্রে এই যে কম রেটে যে ডিজাইনটা আপনারা দিচ্ছেন, আমরা দিচ্ছি, বিষয়টা এরকম আপনাদের মতোই, আমাদের মতো অনেকেই দিচ্ছে, কিন্তু কম রেট এই ডিজাইনটা আপনারা কেন দিচ্ছেন? এটা বাংলাদেশের মানুষের ইকোনমিক কন্ডিশন কিন্তু বিবেচনায় নিতে হবে, 1 নম্বর পয়েন্ট। যেমন ধরেন আপনি যে এরিয়ায় কাজ করেন, আমি যে এরিয়ায় কাজ করি, সেখানকার মানুষের সাথে সিঙ্গাপুরের মানুষের লাইফস্টাইল এক না, সিঙ্গাপুরের সাথে দুবাইয়ের মানুষের অর্থনৈতিক কন্ডিশন এক না। যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অর্থনৈতিক ম্যাটার, অর্থ একটা বড় ম্যাটার, ঠিক আছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ম্যাটার না। কেন ম্যাটার না? যে 2 কোটি টাকা খরচ করে বিল্ডিং করবে, 4 তলা 5 তলা ভবন, সেই ইঞ্জিনিয়ার পিছনে যদি 2 লাখ টাকা খরচ করে, সে ইন্টেলিজেন্ট লোক, সে অবশ্যই লাভবান, অবশ্যই লাভবান। আপনার এই ইঞ্জিনিয়ারের সাথে এসে স্যাসরামি করা, নেগোসিয়েশন করা, এটা কখনোই কিন্তু কোনো ভালো কাজ না। আপনি যে বাড়িওয়ালারা যারা আছে বা যারা ডেভেলপার কোম্পানি আছে, তারা যদি সচেতন হয়, সবাই করে না, এটা আসলে মানুষের মন মানসিকতা কিন্তু অনেক ক্ষেত্রে জড়িত। আমরা আমাদের মতো আর্কিটেক্ট যারা আছে, আমরা হাই বাজেটও বোঝার চেষ্টা করি, আবার যার লো বাজেট সেটাকেও আমরা বিবেচনায় নেওয়ার চেষ্টা করি, যে হ্যাঁ, সে যে অর্থটা খরচ করতেছে সেটার সাথে জাস্টিফাই করেই কিন্তু কাজটা দেওয়ার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে মনে করি যে বাজেট যদি না থাকে, হ্যাঁ, আমি সোজা সাপটা একটা কথা বলি, যে বাড়ি করবেন 2 কোটি টাকা, 3 কোটি 5 কোটি খরচ করুন, ইঞ্জিনিয়ারের জন্য বাজেট রাখেন। আপনি দেখেন 2 কোটি টাকার 2% কত? আমার এখানে একটা কথা আছে স্যার, যেটা হলো আমরা যারা কাজ করি, আমরা যারা সাবকন্ট্রাক্টর, তারা যখন কাজের আমাদের নির্দিষ্ট একটা রেট হয়, আমাদের সাথে একটা ডিড হয়, কিন্তু আপনাদের কেন স্কোয়ার ফিট হিসাবে একটা মানে একটা আইবির স্ট্যান্ডার্ড আছে, যে একজন আর্কিটেক্টের বা একজন ডিজাইনারের কনসালটেন্সি ফির একটা মিনিমাম রেশিও আছে। আই এম সরি টু সে দ্যাট, যে আসলে এটার অ্যাকচুয়াল প্র্যাকটিসটা আমরা করতে পারি না। এটা আমি মানুষদের ব্যর্থতা বলবো না, আমাদের মতো আমরা নিজেদের কি ব্যর্থ বলতে চাই, কারণ অনেকেই প্রফেশনে কাজ করে, প্রফেশনাল আসলে স্ট্যান্ডার্ড বুঝে না, মার্কেট খারাপ করে। হ্যাঁ, একটা বিল্ডিংয়ের ধরেন ডিজাইন ফি আসছে ধরেন 10 লাখ টাকা লিগেল ফি, একজনে সেখানে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে ডিমান্ড করলো,
একটা বিল্ডিংয়ের ডিজাইন ফি আছে ধরেন 1 লাখ টাকা লিগেল ফি, যে আমি যদি একদম প্রপার ড্রয়িং দিতে যাই, ইলেকট্রিক, স্যানিটারি, অর্থাৎ প্লাম্বিং, স্ট্রাকচার, আর্কিটেকচারাল ডিটেল ড্রয়িং। হ্যাঁ, একটা 5 তলা ভবন, 10 তলা ভবনের ড্রয়িং 200-300 পেজও করা যায়, ডিটেল 10-20 পাতাও করা যায়, 5 পাতাও করে দেওয়া যায়। এখন ক্লায়েন্ট যদি বাজেট রাখে, ঠিক আছে, ক্লায়েন্ট বাজেট রাখলো 500 টাকা, সে তো 5000 টাকার সার্ভিস পাবে না। এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু বিজনেসটা বোঝে। এখানে আরেকটা সমস্যা হলো স্যার, আজ থেকে যদি 10-12 বছর আগের কথা ভাবি আমরা, আজ থেকে 10 বছর বা 12 বছর আগে এই বলায় বা এই অঞ্চলে মানুষের ডিজাইন করতে হবে সেটা কিন্তু বুঝতেও না। এখন সবার ভিতরেই একটা আসছে যে না, বাড়ি করতে হলে ডিজাইন করতে হবে। কিন্তু আমার কাছে এখন কিছু কিছু ক্লায়েন্ট, হয়তো শুনলে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিছু কিছু ক্লায়েন্ট মনে হয় যে এখনো কাজ করতে গেলে তারা এখনো 10 বছর 15 বছর 20 বছর আগে রয়ে গেছে। দেখেন, সবাই ভোলা একটা কোস্টাল এরিয়া, একটা উপকূল অঞ্চল বা নদীমাতৃক অঞ্চল, আমাদের জেলার চারপাশ দিয়ে নদী চলে গেছে, তাই না? তো এখানকার মানুষের একটা মনের ভিতরে ভয় কাজ করে, এটা আমরা কি অস্বীকার করতে পারি না, যে এখানে ভোলায় বাড়ি করবো, এটা কি নদীতে ভাঙা যায় কিনা, বিনিয়োগ করতে চায় না। হ্যাঁ, তবে সময় চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু বড় বড় ভবন হচ্ছে এখন। আমাদের মতো ইয়াং প্রফেশনাল অনেক ইঞ্জিনিয়ার এখানে কাজ করতেছে, ঠিক আছে, সমসাময়িক, তারা ভালো করতেছে। তো এটা আসলে একদিনে চেঞ্জ হবে না, ইট টেক্স টাইম, সময় নেবে। আর প্রত্যেকটা প্রফেশনে কিন্তু কিছু গুড সাইড, কিছু ব্যাড সাইড আছেই। তো আমরা যারা কাজ করতেছি, আমরা একটা সেক্টরে ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করব। দেখেন, এক সময় কিন্তু চা ফ্রি খাওয়াইছে, হ্যাঁ, এখন কিন্তু চা কিনা খেতে হয়। আবার চা 100 টাকা কাপ, 1000 টাকাও এক কাপ চাই বাংলাদেশে আছে। তার মানে এখানে বুঝলাম যে স্যার আপনারা কিছু ক্লায়েন্টকে মানে এইরকম ভাবে প্ল্যান দিচ্ছেন যে কম রেটে, যে তারা প্ল্যান করতে অভ্যস্ত। শোনেন, এন্ড অফ দ্য ডে বিজনেসটা কিন্তু আমরা সবাই বুঝি কম বেশি, যে যার যার পার্সপেক্টিভে। মানুষকে সচেতন হইতে হবে, আর সচেতন করতেও হবে। এটা কিন্তু ওয়ান সাইড ম্যাটার না, যে আমি খুব মানে স্ট্রিক্ট থাকলাম যে না, আমার ডিজাইন ফি 5 লাখ টাকা দিতেই হবে, নাহলে আমি কাজ করব না। আমাকেও মার্কেটে সার্ভাইভ করতে হবে। প্যারালালি মানুষ যাতে সচেতন হয় সেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এটা ইটস ম্যাটার অফ টাইম, সময়ের বিষয়। ধীরে 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 একটা সেক্টর ইমপ্রুভ করবে। যেমন ধরেন, আমি সহজ এক্সাম্পল দিই, সাকিবুল হাসান আর হাবিবুল বাশার। হাবিবুল বাশার যে সময় ক্রিকেটার হয়েছে, আমি তার একটা ইন্টারভিউ দেখছিলাম যে তার কাছে বিয়ে দিতে চায় না, হাবিবুল বাশারের কাছে। হয়তো আপনারা ইউটিউব সার্চ দিলে, গুগল করলে দেখতে পারবেন। হাবিবুল বাশার নিজে বলছে যে তার শ্বশুর তার কাছে মেয়ে দিবে না, মেয়ে দিবে না। কি জন্য? ক্রিকেটারদের ইনকাম কম। এটা কোনো আইডেন্টিক্যাল মানে মানে রেসপেক্টেবল অত প্রফেশন মনে হইতো না। কিন্তু দেখেন, বর্তমান সময়ে সাকিব, তামিম, মুশফিক, এদের সিনারি কিন্তু, এই যে সাকিব তামিমরা আজকে যেই লেভেলে যে অ্যাডভান্টেজ নিচ্ছে, হাবিবুল বাশারকে ওটা পাইছে, কিন্তু তাদের অবদান তো আছে, অবশ্যই আছে, তাই না? তো একটা সেক্টরে আমরা কাজ করতেছি, ধীরে ধীরে আমাদের অনেক ল্যাকিংস আছে, আমাদের নিজেদের ল্যাকিংস আছে, মানুষের মন মানসিকতার বিষয় আছে, এগুলো ডে বাই ডে ইমপ্রুভ হবে, আই বিলিভ। তো এটা সময় নেবে, আর এতে হতাশ হওয়ারও কিছু নাই, এটা মানে ধৈর্য রাখতে হবে আর কি। আমরা চাচ্ছি যে স্যার, আমরা যারা কাজ করতে যাই, কাজ করতে গেলে মুখস্থ কাজ করা হলো এক হিসাব, আর একটা প্রপার কাজ করতে গেলে সর্বপ্রথম এক্ষেত্রে কিন্তু খোকন ভাই আপনাদেরও কিন্তু কিছু দায়বদ্ধতা, অবশ্যই অবশ্যই। যেমন মানুষ অনেকেই জানে না, অনেকেই আবার জানে, যারা জানে না তাদের জন্য বলা আর কি, যে একটা ডিটেল ড্রয়িং কি, একটা ডিটেল ড্রয়িং করলে বেনিফিট কি। আপনারা যখন একটা ড্রয়িং হাতে পান, তখন আপনারা মানে বাড়িওয়ালার সাথে বা কোম্পানির সাথে কিন্তু ডিটেল কথা বলতে পারেন, যে দেখেন আপনার ড্রয়িংয়ে এইটা আছে, এইটা নেই। অনেক মানুষই কিন্তু এখনো জানে না, না জানা কিন্তু কোনো অন্যায়ও না, অনেকে বুঝেই না, কি কি লাগবে, অনেকে আবার সস্তা খোঁজে, এটাও ট্রু। আপনারাও সচেতন হবেন। আমরা যে কয়টা ড্রয়িং দিই, আপনাদের হাত দিয়ে কিন্তু অনেক ড্রয়িং প্রতি বছর বাস্তবায়িত হয়, অনেক বাড়ি বাস্তবায়িত। এই জন্য আপনাদেরও কিন্তু সোসাইটির প্রতি দায়বদ্ধতা আছে, সেটা তো অবশ্যই আছে। এখানে আমরা আরেকটা বিষয় ফেস করি, যেটা হইলো যেমন সুপারভিশন। আমরা এটাও দেখছি স্যার, সুপারভিশনের বেলায় যদি আমরা বলি
যেটা আমাদের ভিতরে আছে, অনেকের ভিতরে সুপারভিশন যদি বাড়িওয়ালায় করতে চায়, সাবকন্ট্রাক্টর বলে না স্যার দরকার নাই, কেন আনবেন, অযথা আপনার অহেতুক টাকা দেওয়া, কোনো দরকার নাই, এই যে বিষয়টা। আবার অনেক সময় বাড়িওয়ালারাও বলে যে যদি ইঞ্জিনিয়ার বলে যে কন্ট্রাক্টর বলে ইঞ্জিনিয়ার আনেন, সেক্ষেত্রে সুপারভিশনের বিষয়টা বললে বলে আইনে অযথা কি একটা ফি দেওয়া লাগবে। আসলে এটা কি কতটুকু যৌক্তিক? আচ্ছা, আমি আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছি, একজন গেস্ট আসছে মনে হয়, অসুবিধা নেই, খুলেন। আচ্ছা, আপনি খোকন ভাই যে বিষয়, শাকিল এসে বসো, শাকিল ভিতরে এসে বসো, কথা বলবো না। আচ্ছা খোকন ভাই, আপনি যে বিষয়টা বলছেন যে সুপারভিশন করতে চায় না, এটা আলটিমেট ট্রুথ, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমি আজকে একটা বিল্ডিংয়ের সুপারভিশন করছি, প্রথম ছাদ ঢালাইয়ের সময় আমি গেছি, আমাকে জানাইছে, চেক দিলাম, তারপরে আর খবর নাই। আবার তৃতীয় ছাদ ঢালাইতে গেলাম, দ্বিতীয় ছাদ হয়ে গেছে। এখন ওই সাবকন্ট্রাক্টর, আমি যাই দেখি কি রুমের মাঝখান দিয়ে ভীম চলে গেছে। তা আমি ডাউট করলাম যে কিরে, কাজ এত দূর হয়ে গেল, একটা ছাদের পরে নিচতলা ফুল ইউনিট কমপ্লিট, দোতলার ছাদ কমপ্লিট, ইউনিট করে নেয়, আর তিনতলার ছাদ দিবে। এখন নিচতলা যায় দেখি রুমের মাঝখানে ভীম। তাই বললাম যে এটা এমন কেন, নকশায় কি এরকম আছে? এখন নকশার সাথে মিলে দেখি যে কাজে আর নকশায় মিল নাই। তখন আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, কয় বাবা আমি তো আসলে বুঝি না, আমি তো এত কিছু বুঝি না, মিস্ত্রি আমি কাশেমেরে কইছি, কাশেমেই তো এটা আপনি করে দিচ্ছে, আমি তো বাবা কি বলবো। এখন দেখেন এই দায় কার? কোন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেওয়ার পর সে কি পেশেন্টকে ফোন করে বারবার জিজ্ঞাসা করা পসিবল যে আপনি ওষুধ খাইলেন কিনা, ওষুধ খাইলেন কিনা? সেটা তো নাই। এখন একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টকে যখন মানুষ ইনফর্ম করবে, তখন সে সুপারভিশনে কোনো ভুল ত্রুটি হলে দেখবে। যে রুমের মাঝখানে ভীম, যখন আমি ওনারে বুঝাই বললাম বাড়িওয়ালারে যে দেখেন আপনার তো এটা এরকম ছিল না, নকশায় নাই, তো বলছে হায় হায়, আসলে আমারও তো বিষয়টা চিন্তা করছিলাম, এরকম কি জন্য হইলো, আমি তো ভাবছি ডিজাইনে এরকম। হ্যাঁ, পরে এই তৃতীয় তলার ছাদ ঢালাই খোকন ভাই কালকে হবে। এই যে প্রত্যেকটা কাজ করতে গেলে প্র্যাকটিক্যালি দেখা যায় কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে। আমরা অনেক সময় মেজারমেন্ট দিই, সরজমিনে দেখা যায় 2, 4, 6 ইঞ্চি 1 ফিট প্লাস মাইনাস, প্র্যাকটিক্যাল কারণেই করা লাগে। দেখা যায় জমির সঙ্গত কারণেই, বিভিন্ন প্রেক্ষাপট আশেপাশের, এটা হইতে পারে। সুপারভিশন যদি করে বাড়িওয়ালার লাভ বা ডেভেলপারের লাভ, কনসালটেন্ট মানে ইয়ার লাভ, সর্বদিকেই লাভ। হ্যাঁ, এখন অনেক সাবকন্ট্রাক্টর আছে দুষ্ট, দেখা যায় নিম্নমানের কাজ করে, দেখা যায় সুপারভিশন করলে অনেক ভুল ত্রুটি বের হবে, কথা শুনবে। হ্যাঁ, এই জন্য বাড়িওয়ালার মোটিভেট। আপনি যদি সুপারভিশন করেন আর আপনি যদি আমার ভুল ত্রুটি ধরেন, সেটাই তো আমার শিক্ষা। এটা ডিপেন্ড করে মানুষের সাইকোলজির উপরে। আবার বাড়িওয়ালাও কিন্তু যে সব ভালো এমন না, তারাও কিন্তু দুষ্ট আছে। চিন্তা করে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট আসলে 2000 টাকা 5000 টাকা একটা ভিজিট দিতে হবে, আচ্ছা কি দরকার? হ্যাঁ, এই টাইপের মানসিকতা কিন্তু আছে। আমরা এই জায়গাটা থেকেই বের হইতে পারতেছি না। আমি একটা সহজ এক্সাম্পল দিই, দেখেন আমরা যখন অসুস্থ হয়ে পড়ি ডাক্তার দেখাই, হ্যাঁ, ডাক্তার দেখাইলে ডাক্তার ভিজিট পায়, এতে ডাক্তার বেনিফিটেড হয়। কিন্তু ডাক্তারের আপনি 1000-2000 টাকা ভিজিট দিলেন, সে বেনিফিটেড, কিন্তু আপনি যে সুস্থ হইলেন এটা বেশি বেনিফিট তো আপনার, আমি রাইট? এখন একটা বিল্ডিং আপনি এত টাকা খরচ করেন, রুমের মাঝখান দিয়ে যে একটা বিম চলে গেল এই বিল্ডিংয়ে, সারা জীবনের জন্যই তো ক্ষতিগ্রস্ত। আমার গায়ের এই শীতের ড্রেস, এটা আমার ভালো না লাগলে আমি চেঞ্জ করতে পারবো, বাট একটা ভবন, একটা কলাম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, একটা বিম লাড়তে পারবেন কাস্টিং এর পরে। বিষয় স্যার, আমি এক জায়গায় সম্মুখীন হয়েছি, আমার এক রিলেটিভ যায়, তাও আমি বিম এরকম দেখছি। দেখার পরে সে বাড়িওয়ালা যে নিজেই আমার বলতেছে এটা ইন্টেরিয়র দিয়ে ঢেকে দিব, মানে বিম পড়ে গেছে, এখন এটা সিলিং করে রাখবে, সিলিং ইন্টেরিয়র করে। তাহলে আমার আসলে কি এটা আমার ইন্টেরিয়র করব, কিন্তু আমার এই বিমটার জন্য এক্সট্রা একটা ইন্টেরিয়র জন্য একটা বাজেট চলে আসে। আচ্ছা, কোন আর্কিটেক্ট যদি ডিজাইন করে, কোন সচেতন ইঞ্জিনিয়ার যদি কাজ করে, স্বাভাবিক অবস্থায় বিশেষ কোনো কারণ ছাড়া, মানে ভেরি ডিফিকাল্ট যে রুমের মাঝখান দিয়ে বিম পড়বে, এটা স্বাভাবিক অবস্থায় কেউ অ্যালাউ করবে না। সচেতন ইঞ্জিনিয়ার যারা, আর্কিটেক্ট যারা,
মানে স্পেশাল কোনো কারণ থাকতে হবে। তো এগুলা সচেতনতার বিষয়। আসলে যেটা বুঝলাম যে ওভারঅল আসলে বাড়িওয়ালাদের মন মানসিকতাই সবার আগে দরকার। আরেকটা সমস্যা, হ্যাঁ হ্যাঁ বলেন, ডিজাইন দিচ্ছেন, যতটুকু ডিজাইন দিচ্ছেন যে আর 1 ফুট বাড়ায় নেওয়া যায় না, 2 ফুট নেওয়া যায় না। আচ্ছা, এই যে একটা প্রবণতা, মানে সাত বড়, এটার জন্য আমি সবার আগে মানুষের মানে আইন দেখেন, বাংলাদেশের আমি রাজুক এরিয়ায় কাজ করছি, সিটি কর্পোরেশনে কাজ করছি, পৌরসভা এরিয়ায় কাজ করতেছি। এখন দায় কিন্তু পৌরসভার উপর বর্তায়। এখন পৌরসভা ফলো করে বাংলাদেশের ইমারত নির্মাণ বিধিমালা 1996 অনুযায়ী যদি ভবন হয়, 2 ভবনের মাঝখানে ছোট প্রজেক্টের ক্ষেত্রে, আমি বড় এক্সাম্পল 7, 8, 9, 10 তলা বা 15, 20 তলার এক্সাম্পল দিব না, ছোট প্রজেক্টের এক্সাম্পল দিই। সেটব্যাক হচ্ছে 2 পাশ থেকে ধরেন 1 মিটার 3 ফিট 2 ইঞ্চি সামথিং। আচ্ছা 3 ফিটই ধরলাম, যান খুচরাটা বাদ দিলাম। তো 2 ভবনের মাঝখানে থাকবে 6 ফিট। এখন সরজমিনে দেখা যায় 2 ভবনের মাঝখানে 1 ইঞ্চি গ্যাপও নাই। দুজনের সাথে পারলে প্লাস্টার করার মতো অপশন, প্লাস্টার করার মতো কোনো অপশন নাই। হ্যাঁ, এটার জন্য পৌরসভার দায় 1 নাম্বার। রাজুকের তো আছে, পৌরসভার ইঞ্জিনিয়ার আসছে, তাকে 2000 টাকা দিয়ে দিচ্ছে, সে যায় আইডার আর মনিটরিং করে নাই। হ্যাঁ আচ্ছা, ভোলা সদর রোডের অবস্থা দেখেন, কালীনাথ বাজার থেকে শুরু করে বাংলা স্কুলের মোড় পর্যন্ত, বিশেষ করে বরিশাল দালান থেকে বাংলা স্কুলের মোড় পর্যন্ত, নতুন বাজারের একটা সিঙ্গেল ভবনও কি আইন মানা হয়েছে? নাই। আমি স্পেসিফিক নাম বলবো না, আমি এরিয়া বলবো, কারণ এখানকার কমিউনিটি আপনারা আমার পরিচিত সবাই। হয়তো ইন্ডিভিজুয়ালি যদি কোনো ভবনের নাম নেই তাইলে সে মাইন্ড করবে। হ্যাঁ, একটা সিঙ্গেল ভবনও কিন্তু আইন মাইনা করে নাই, তাই না? এখন ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ওই ভবন মালিকই ক্ষতিগ্রস্ত। সেটা লাভবান তো স্যার, ছাদ যে বাড়ায় কোনো বেনিফিট নাই। বেনিফিট আমাদের দেখেন দুই হ্যাঁ, এক্ষেত্রে আপনাদেরও কিন্তু কিছু দায় আছে। সেটা কি? আপনারা চিন্তা করেন, আপনারা তো কাজ কন্ট্রাক্টে নিছেন, 2 ফিট করে যদি চতুর্দিকে বাড়লো, 2, 400, 500, 1000 স্কোয়ার ফিট বাইরে গেল, বিল পাইলাম, এটা কিন্তু আপনাদেরও দায় আছে। এটা তো আসলে উচিত না। একটা বিষয় হচ্ছে, একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করে, আর্কিটেক্ট ডিজাইন করে, সে কিন্তু এনভায়রনমেন্ট, পরিবেশগত দিক বিবেচনায় নেয়, স্ট্রাকচার, কাঠামোগত বিষয়, বিল্ডিং এর নিরাপত্তা, ইলেকট্রিক্যাল, স্যানিটারি। হ্যাঁ, আমি এমন অনেক ভবনের কথা জানি, স্পেসিফিক যদি বলি, যে 2 বিল্ডিং এর মাঝখানে গ্যাপ নেই, এখন বৃষ্টির পানিতে পুরো ওয়াল ড্যাম হয়ে গেছে, ওই ওয়ালের সাথে রাখা কোনো ফার্নিচার রাখা যায় না, ওইটাও ড্যাম হয়ে গেছে। তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে। আমরা মুখে যতই আমরা আইনের কথা বলি, বাস্তবে যদি আইন না মানি কিচ্ছু হবে না। অনেক পলিটিক্যাল নেতারা ভাষণ দেয়, বলা হবে সিঙ্গাপুর, বাংলাদেশ হবে সিঙ্গাপুর। আসলে বাংলাদেশকে সিঙ্গাপুর করতে গেলে স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে। আসলে সিঙ্গাপুর আজকে যে অবস্থানে আছে, সেই অবস্থানে কিভাবে আসলো, তাদের প্ল্যানিংটা কি ছিল, কি ওয়েতে। শুধু আমরা মুখে বললাম সিঙ্গাপুর, আসলে সিঙ্গাপুর, এটা গঙ্গাপুরও হবে না। এটা খুবই আপত্তির বিষয় বা দুঃখজনক বিষয়। আমাদের সর্বপ্রথম আমাদের আগে নিজেদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, বিল্ডিং কোড জানতে হবে, যে আমি একটা 5% জমির উপর ভবন করলাম, পুরো জায়গা জুড়ে ভবন করলাম। হ্যাঁ, না এরকমও দেখছি স্যার, যে বিএনবিসির আপনাদের যে কোড, সেই কোড বাদই দিলাম, যায় কয় স্যার এত জায়গা, আমরা এটা ফ্রি মাইন্ডে বলি যে ইঞ্জিনিয়ার সাহেব বা স্যার এত জায়গা ছাড়লেন কেন, আমার এটা কি আরেকটু সাফাই দেওয়া যায় না? এখন এরকম কি আসলে আপনি কোনো সম্মুখীন হয়েছেন কিনা? প্রতিনিয়ত, এভরিডে, আমি সত্যকে কখনো অস্বীকার করি না, এভরিডে ফেস করতেছি। আর আপনারা জানেন, আমি গত 6-7 বছর এই ভোলা অঞ্চলে অনেক ভবনের সাথে জড়িত, নকশা করার সুযোগ পেয়েছি। খুব কম বিল্ডিংয়ে আসছে আমি আইন মানতে পারছি, খুব কম বিল্ডিং। আমি বলবো না যে ক্যামেরার সামনে আমি যে কোটা করছি সব ওয়া হয়েছে, নো। বাট যারা আইন মানছে, ভেরি ফিউ, বাট যারা আইন মানছে তারা বেনিফিটেড হয়েছে, ইটস ট্রু। এটা কি অস্বীকার করার? না, অস্বীকার। আর যারা, আমি 2টা এক্সাম্পল দিই। আমার কাছে একটা প্লটের ভবনের কাজ আসছে, জমির মাপ 39/41, পিছনের প্লট সেটার মাপও একই, 39/41, মানে একটা প্লট করে বিক্রি করছে। এখন 2 বিল্ডিং এর প্ল্যান করতে যেমন হচ্ছে, 1 বিল্ডিং এর সিঁড়ির সোজা, আরেক পাশের বিল্ডিং এর কিচেন। এখন সিঁড়ি দিয়ে মানুষ ওঠানামা করে, ওই পাশের বাসার কিচেনের সাথে দেখা যায়। এখন কিচেনে যখন রান্না করে জানলা আটকানো যায় না, কারণ রুম গরম হয়, ধোঁয়া হয়। হ্যাঁ, এখন দেখেন আমাদের মা খালারা, চাচিরা যখন রান্না করে কাজ করে, তারা বাসায় একটু স্বাচ্ছন্দ্য বোধ ভাবি। এখন
ওই বিল্ডিং এর সিঁড়ি যখন যদি আটকাইতে চায় তাহলে সিঁড়ি অন্ধকার হয়ে যাব। হ্যাঁ, আর ওইটার যখন জানলা রান্নাঘরে রান্না হবে তখন রান্নাঘরও তো ইয়ে করা যায় কি যে একটা বিব্রতকর অবস্থা। এর চেয়ে অনেক বাজে বাজে ব্যাড এক্সাম্পল আছে, সেদিকে দিলে মানে সেই কথা বলে অন্যদিকে চলে যাবে। পরে দুইটা ভবনই কিন্তু আমার প্ল্যান, দুইটার একটা ভবনও কিন্তু আইন মাইনা করে নেয়। অথচ দেখেন ওই ভবনের অ্যাপ্রুভাল ডিজাইন যদি বের করে দেখেন, দুইজনের যেই সেটব্যাক থাকার কথা, একজনের সিঁড়ির চৌকি সেটব্যাকে নিয়ে এসে আরেকজন ছাদ বাড়ে মুখামুখি চলে আসছে। ইভেন পরবর্তীতে ঘটনাক্রমে দেখা গেল পিছনের লোক এই প্রবলেম মানে ফেস করতে করতে সে বিল্ডিং বিক্রি করে দিব, মানে ওই বিল্ডিংয়ে তার ওয়াইফার থাকবে না। ইভেন ভাড়াইটারা যে ভাড়া নিবে, ভাড়াইটা মহিলারাও বিব্রত বোধ করে ইউনিট ছাইড়া দেয়। দেখা যায় না বুঝা উঠছে, খেয়াল করে না ওইভাবে, ওটার 1-2 মাস পরে ইউনিট খালি থাকে। ওই বিল্ডিং পরে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করতে যায় সে এই ভালো দাম পায় নাই। ওই তো তার মূল বিষয় সেটব্যাক, আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতেই হবে। আমি দুইটা একটা হইলো স্যার, আমি কাজ করতে গিয়ে সম্মুখীন হয়েছি। আমি মানে আমারও বলছে ছাদ বাড়ানের ব্যাপারটা অনেক আমার সাথে অনেক কথা কাটাকাটি হচ্ছে, ছাদ বাড়ান। আমি বলছি আমি ডিজাইনের বাইরে যাবো না। তো ওনার কথা আমার বাড়ি, আমি আপনার যেভাবে বলবো এইভাবে করবো, আপনার সমস্যা কি? তো আমি ভাই সমস্যা আছে, আজকে আপনি বলছেন কালকে এসে আরেকজন এসে পাশে বাড়ি করার বলে কোন মানে একটা গালি দিব যে কে কাজটা করে গেছে। ওনারা আমি বুঝাইতে পারি না। ওনার কথা হইলো করছি ভালো কথা, আমি বলছি ভাই আপনার পাশে যখন বাড়িটা হবে তখন কিন্তু আপনি পস্তাইবেন। ঠিক ওনার বাসায় ঠিক মতো ভাড়াটিয়া থাকে না, মোবাইলে নেট পর্যন্ত পাচ্ছে না। উনি যতটুকু বের হয়েছে, পাশের বাড়ি হলো ততটুকু বের হয়েছে, মাঝখানে জায়গা নেই 2-2.5 ফুট, আলো আসে না, বাতাস আসে না, ভাড়াটিয়া আসলে মোবাইলে নেট পায় না, মানে ভাড়াটিয়া দৌড়ের উপর। আর আরেকটা বিষয় হলো যেটা আমার আসলে বলাটা ঠিক হবে না জানি না, বিল্ডিং একত্র করাটা আমি আশা করি যারা মানে কিছু মনে না করিয়া এটা মাথায় যদি চিন্তা করে, আমার জানা মতো একটা ঘটনা, 2 বিল্ডিং একত্র হওয়ার কারণে, পাশাপাশি হওয়ার কারণে এক বিল্ডিং এর মালিকের বউ আরেক বিল্ডিং এর বাড়িওয়ালার সাথে চলে গেছে, এমন একটা ঘটনা ঘটছে। ডোন্ট মাইন্ড। তো পাশাপাশি যারা করে তারা এগুলো আসলে সতর্ক হওয়া উচিত। মানে না এরকম ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে যেগুলো হয়তো ক্যামেরার সামনে বলা যায় না, এগুলো আমরা দেখি রেগুলার। এই যে বিষয়গুলো বাড়িওয়ালারা কেন মানে বুঝতে চায় না, যারা বাড়ি করে, আমার বাড়িটা আমি জায়গা ছাইরা, যেমন আমি একজন পাইছি এমন কেস আছে, মানে জানলা খুললেই পাশের বাসার মেয়ে 2 মানে চিঠি চালাচালি হইতে আসছে, খুব একত্র হওয়ার কারণে এই সমস্যাগুলো ফেস করতে হয়। যাক, এগুলা শোনেন, সোসাইটিতে সামাজিক এবং অসামাজিক অনেক কার্যকলাপই ঘটে। এগুলো হয়তো আমরা ক্যামেরার সামনে বলি না, বাট আমরা কেউ কিন্তু সমাজের বাইরে না। কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতে লিভিং এনভায়রনমেন্ট, আমরা একটা ভাইটাল বিষয় নিয়ে কাজ করি। কনস্ট্রাকশন শুধু ছাদ ঢালাই করলাম আর পিলার দিয়ে দিলাম, বিষয়টা এমন না। সেফটি, সিকিউরিটি, আমরা মুসলমান হিসেবে আমাদের পর্দা মেনটেন হচ্ছে কিনা, একটা বাসার প্ল্যানের সাথে পর্দা অনেকভাবে জড়িত, প্রাইভেসি তো অনেকে প্রাইভেসি জড়িত, হ্যাঁ রাখতেই চায় অনেকে, একটা প্রেয়ার রুম লাগে। হ্যাঁ, আমরা মুসলমান হিসাবে আমাদেরকে কিন্তু পর্দা, নিরাপত্তা এগুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। তো সচেতন হইতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে। আমরা মনে করি আমরা অনেকই ক্ষমতা দেখে, আরে পৌরসভা কি আমি ম্যানেজ করে ফেলবো, হ্যাঁ মানে টাকা দিব, গরম। এন্ড অফ দ্য ডে এটা কিন্তু ওয়ার্ক করে না। 2টা সেক্টরে কিন্তু মাস্তানি চলে না, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং, এই 2 সেক্টরে কোনো মাস্তানি চলে না। দেখেন মেডিকেলের এমন একটা বিষয়, মানুষ ঠেকে গেলে যায়, যে সেটা না। আর ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কিন্তু খুব ভিন্ন, মানে গরিবদের সাথে, এটা আমি বলা উচিত কিনা জানি না, মানে যার পকেটে টাকা নেই তার সাথে কিন্তু ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাজ তেমন একটা নেই বাংলাদেশে। অনেকে আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করতে পারে, বাট ইটস ট্রু। 2-1 বা 2-4% ব্যতিক্রম থাকে। তো সবাই